powered by One Feather Entertainment. শান্ত গ্রাম, সাধারণ মানুষ আর সহজ জীবনযাপন, কিন্তু এই সব কিছুর আড়ালেই যদি লুকিয়ে থাকে এক হাড় হিম করা রহস্য। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এক দুর্দান্ত অ্যাডভেঞ্চার ও ডিটেকটিভ গল্প, মিশমিদের কবচ। গল্পটি আমরা সাজিয়েছি দুটি পর্বে। আজ শুনবেন তার প্রথম পর্ব। গল্প পাঠে ও সুশীলের ভূমিকায় শক্তিক মল্লিক, হরিশ গাঙ্গুলির চরিত্রে শ্যামল মজুমদার, মিস্টার সোম ও ননী ঘোষের চরিত্রে আলাপন মুখার্জি, রায় পিসির ভূমিকায় পিয়ালি চ্যাটার্জি, অন্যান্য চরিত্রে শক্তিক, পিয়ালি, শ্যামল ও আলাপন। শুরু হচ্ছে আজকের গল্প মিশমিদের কবচ। শ্যামপুর গ্রামে সেদিন নন্দোৎসব। শ্যামপুরের পাশের গ্রামে আমার মামা বাড়ি। চৌধুরী বাড়ির উৎসবে আমার মামার বাড়ির সকলের সঙ্গে আমারও নিমন্ত্রণ ছিল। গ্রামের ভদ্রলোকেরা একটা শতরঞ্জি পেতে বৈঠকখানায় বসে আসর জমিয়েছেন। আমার বড় মামা বিদেশে থাকেন, সম্প্রতি ছুটি নিয়ে দেশে এসেছেন। সবাই মিলে তাকে অভ্যর্থনা করলেন। এই যে আশু বাবু, ভালো আছেন তো? হ্যাঁ, নমস্কার। নমস্কার নমস্কার। এই একরকম সব চলে যাচ্ছে। আপনাদের সব ভালো তো? ভালো আর কই, জ্বর জারি সব। ম্যালেরিয়ার সময় এখন বুঝতেই তো পারছেন। তা আপনার সঙ্গে এটিকে? আমার ভাগ্নে সুশীল আজকেই এসেছে, তাই নিয়ে এলাম আর কি। বেশ করেছেন, বেশ করেছেন। আনবেনই তো। তা কি করেন বাবাজি? এখানে আমি মামাকে চোখ টেপবার সুবিধা না পেয়ে তার কনিষ্ঠাঙ্গুলি টিপে দিলাম। মামা বললেন, অফিসে চাকরি করে কলকাতায়। বাহ 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 বাহ, বেশ বেশ বেশ। এসো বাবাজি, বসো এদিকে। মামার আঙুল টেপবার কারণটা বলি। আমি কলকাতার বিখ্যাত প্রাইভেট ডিটেকটিভ নিবারণ সোমের অধীনে শিক্ষানবিশি করি। কথাটা প্রকাশ করবার ইচ্ছা আমার ছিল না। নন্দোৎসব এবং আনুষঙ্গিক ভোজন পর্ব শেষ হল। আমরা বিদায় নেওয়ার তোড়জোড় করছি। এমন সময় গ্রামের জনৈক প্রৌঢ় ভদ্রলোক গাঙ্গুলি মশাই আমার মামাকে ডেকে বললেন, কাল আপনাদের পুকুরে মাছ ধরার খুব ইচ্ছে, সুবিধে হবে? বিলক্ষণ, খুব সুবিধে হবে। আসুন না গাঙ্গুলি মশাই, আমার ওখানেই তাহলে দুপুরের আহারাদি করবেন। কিন্তু না না না, তা আর কেন? আপনার পুকুরে মাছ ধরতে দিচ্ছেন এই কত, আবার খেয়ে বিব্রত করতে যাব কেন? হ্যাঁ, তাহলে কিন্তু মাছ ধরাও হবে না মশাই। মাছ ধরতে যাবেন কেবল এই এক শর্তে। আচ্ছা আচ্ছা, তাই হবে, তাই হবে। গাঙ্গুলি মশাই হেসে রাজি হয়ে গেলেন। পরদিন সকালের দিকে হরিশ গাঙ্গুলি মশাই মামার বাড়িতে এলেন। তিনি মাছ ধরায় পল্লীগ্রামের একজন পাকা ঘুঘু, সঙ্গে 6 গাছা ছোট বড় ছিপ, 2খানা হুইল লাগানো, বাকি সব বিনা হুইলের। টিনে ময়দার চার, কেঁচো, পিঁপড়ের ডিম, তামাক খাওয়ার সরঞ্জাম, আরও কত কি। মামাকে হেসে বললেন, এলাম বড়বাবু, এলাম, আপনাকে বিরক্ত করতে এলাম। আচ্ছা, একটা লোক দিয়ে গোটা কয়েক কঞ্চি কাটিয়ে দেন না, কেঁচোর চার লাগাতে হবে। তা বলছি যে এখন বসবেন নাকি ওবেলা? না না না, এবেলা বসা যাবে না। মাছ চারে লাগতে ঘন্টা 2 দেরি হবে। এই এই ততক্ষণ খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যায়। একটু সকাল সকাল যদি আহারের ব্যবস্থা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব হয়ে গেছে।
আমিও জানি আপনি সেই খেতে বসার জন্য তাগাদা দেবেন। মাছ যারা ধরে তাদের কাছে খাওয়া টাওয়া কিছু নয়, খুব জানি। আর ঘন্টাখানেক পরেই জায়গা করে দেবো খাওয়ার। যথাসময়ে হরিশ গাঙ্গুলি খেতে বসলেন এবং একা প্রায় 3 জনের উপযুক্ত খাদ্য উদর স্বাদ করলেন। আমি কলকাতার ছেলে, দেখে তো আমি অবাক। আমার মামা জিজ্ঞেস করলেন, গাঙ্গুলি মশাই, আর একটু পায়েস দিই? তাই একটুখানি না হয়। ওসব তো খেতে পাইনে, একা হাত পুড়িয়ে রাঁধি আর কি। এই যা হয়, বাড়িতে তো মেয়ে মানুষ নেই। বৌমারা থাকেন তো বিদেশে, আমার ওই ছেলের কাছে। কে এসব করে দেবে বলুন? গাঙ্গুলি মশাই কি একাই থাকেন? একা থাকি বই কি, ছেলেরা কলকাতায় চাকরি করে। আমার ওই শহরে থাকা ঠিক পোষায় না জানেন। তাছাড়া কিছু ওই নগদ লেনদেনের কারবারও করি, প্রায় 3,000 টাকার ওপর হবে। টাকায় 2 আনা মাসে সুদ। আপনার কাছে আর লুকিয়ে কি করব বলুন? এই কাজেই বাড়ি না থাকলে কি চলে? লোকে প্রায় তো টাকা নিতে আসে এবং দিতেও হয়। গাঙ্গুলি মশাই এই কথাগুলি যেন বেশ একটু গর্বের সঙ্গে বললেন। আমি পল্লীগ্রাম সম্বন্ধে তত অভিজ্ঞ না হলেও আমার মনে কেমন একটা অস্বস্তির ভাব দেখা দিল। টাকা কড়ির কথা এভাবে লোকজনের কাছে বলে কি লাভ? বলা নিরাপদ নয়। শোভনতা ও রুচির কথা যদি বাদই দিই। গাঙ্গুলি মশাইকে আমার বেশ লাগলো। মাছ ধরতে ধরতে আমার সঙ্গে তিনি অনেক গল্প করলেন। থাকেন তিনি খুব সামান্যভাবে, কোনো আড়ম্বর নেই। খাওয়া দাওয়া বিষয়ে তার কোনো বাছ বিচার নেই। এই ধরনের অনেক কথাই হলো। মাছ তিনি ধরলেন বড় বড় 2টো, ছোট ছোট 4-5টা। আমার মামাকে অর্ধেক গুলি দিতে চাইলেন। মামা নিতে চাইলেন না, বললেন, কেন গাঙ্গুলি মশাই, পুকুরে মাছ ধরতে এসেছেন বলে কি খাজনা দিচ্ছেন নাকি? আরে রাম 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 রাম, তাই বলে কি বলছি আমি? রাখুন না, অন্তত গোটা 2। না গাঙ্গুলি মশাই, মাফ করবেন, তা নিতে পারবো না। এ নেওয়া আমাদের নিয়মে নেই, বুঝলেন। অগত্যা গাঙ্গুলি মশাই চলে গেলেন। যাওয়ার আগে আমায় বলে গেলেন, তা তুমি বাবাজি একদিন আমার ওখানে যেও না। তোমার সঙ্গে আলাপ করে বড় আনন্দ হলো আজ, জানো। কে জানতো যে তাঁর বাড়িতে আমাকে অল্প দিনের মধ্যেই যেতে হবে, তবে সম্পূর্ণ অন্য কারণে, অন্য উদ্দেশ্যে। গাঙ্গুলি মশাইয়ের সঙ্গে খোশ গল্প করার জন্য নয়। গাঙ্গুলি মশাই চলে গেলে আমি মামাকে বললাম, আপনি মাছ নিলেন না কেন? উনি দুঃখিত হলেন নিশ্চয়ই। তুমি জানো না, নিলেই বরং দুঃখিত হতেন। উনি বড় কৃপণ, তা কথার ভাবেই বুঝেছি। কি করে বুঝলে? অন্য কিছু নয়, বউ ছেলে কলকাতায় থাকে, উনি থাকেন দেশের বাড়িতে। একটা চাকর কি রাঁধুনি রাখেননি, হাত ফুরিয়ে নিজে রান্না করে খান। অথচ হাতে কিন্তু বেশ পয়সা রয়েছে। আর কিছু লক্ষ্য করলেন? গল্প বলার খুব স্বভাব। আমার ধারণা একটু বাড়িয়েও বলেন। ঠিক ধরেছেন। মাছ নেইনি তার আর একটা কারণও রয়েছে। উনি মাছ দিয়ে গেলে সব জায়গায় গল্প করে বেড়াতেন, আর লোকে ভাববে আমার পুকুরে মাছ ধরেছে বলে ওর কাছ থেকে আমি মাছ নিয়েছি। না মামা, এটি আপনার ভুল। এ কথা ভাববার কারণ কি লোকেদের? তা কখনো কেউ ভাবে? তা যাই হোক, মোটের ওপরে আমার এইসব পছন্দ নয়। আরও একটা ব্যাপার, উনি একটা বড় ভুল করেন মামাবাবু। টাকার কথা অমন বলে বেড়ান কেন? আরে ওটা ওনার স্বভাব। সর্বত্র ওই করেন, যেখানে বসবেন সেখানেই টাকার গল্প। আর এটা করেও আসছেন বহুদিন। দেখাতে চান ওনার হাতে 2 পয়সা রয়েছে। আমার মনে হয় স্বভাবটা ভালো নয়, বিশেষ করে এইসব পাড়া গাঁয়ে। একদিন আপনি একটু সাবধান করে দেবেন।
সেসব হবে না, তুমি ওকে জানো না, বড্ড একগুঁয়ে। কথা তো শুনবেনই না, আরো ভাববেন নিশ্চয়ই আমার কোনো মতলব রয়েছে। আমি সেদিন কলকাতায় চলে এলাম বিকেলের ট্রেনে। আমার ওপরওয়ালা নিবারণ বাবু লিখেছেন, খুব শিগগির আমায় একবার এলাহাবাদে যেতে হবে বিশেষ একটা জরুরি কাজে। অফিসে যেতেই খবর পেলাম তিনি আর একটা কাজে 2 দিনের জন্য পাটনা গিয়েছেন এবং আমার এলাহাবাদ যাবার খরচের টাকা ও একখানা চিঠি রেখে গিয়েছেন তার টেবিলের ড্রয়ারের মধ্যে। আমার কাছে তাঁর ড্রয়ারের চাবি থাকে। ড্রয়ার খুলে চিঠিখানা পড়ে দেখলাম বিশেষ কোনো গুরুতর কাজ নয়। এলাহাবাদ গভর্নমেন্ট থাম্ব ইমপ্রেশন ব্যুরোতে যেতে হবে। কয়েকটি দাগি বদমাইশের বুড়ো আঙুলের ছাপের একটা ফটো নিতে। মিস্টার সোম বুড়ো আঙুলের ছাপ সম্বন্ধে একজন অভিজ্ঞ ব্যক্তি। এলাহাবাদের কাজ শেষ করতে আমার লাগলো মাত্র 1 দিন। 8-10 দিন রয়ে গেলাম তবু। সেদিন সকালবেলা হঠাৎ মিস্টার সোমের একটা টেলিগ্রাম পেলাম। একটা জরুরি কাজের জন্য আমায় সেই দিনই কলকাতায় ফেরার জন্য লিখেছেন। আমি যেন এলাহাবাদে দেরি না করি। ভোরে হাওড়ায় ট্রেন এসে দাঁড়াতেই দেখি মিস্টার সোম প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে আছেন। আমি একটু অবাক হয়ে গেলাম, কারণ এরকম কখনো উনি আসেন না। আমায় বললেন, সুশীল, তুমি আজই মামার বাড়ি যাও। তোমার মামা কাল 2টো আর্জেন্ট টেলিগ্রাম করেছেন তোমার সেখানে যাওয়ার জন্য। কেন, মামার বাড়ি কারো কি অসুখ? সবাই ভালো আছে তো? সেসব কিছু নয় বলেই মনে হলো। টেলিগ্রামের মধ্যে কারোর অসুখের উল্লেখ নেই। কোনো লোক আসেনি সেখান থেকে? না, আমি তার করে দিয়েছি তুমি এলাহাবাদে গিয়েছ, আজই ফিরবে সেটাও জানিয়ে দিয়েছি। তুমি আর দেরি করো না। আমি বাসায় না গিয়ে সোজা শেয়ালদা স্টেশনে চলে এলাম মামার বাড়ি যাওয়ার জন্য। মিস্টার সোম আমার সঙ্গে এলেন শেয়ালদা পর্যন্ত। বারবার করে বলে দিলেন কোনো গুরুতর ঘটনা ঘটলে তাকে যেন অবশ্যই খবর দিই। তিনি খুব উদ্বিগ্ন হয়ে রইলেন। মামার বাড়ি পা দিতেই বড় মামা বললেন, এসেছো সুশীল? যাক, বড্ড ভাবছিলাম। কি ব্যাপার মামাবাবু, সবাই ভালো তো? এখানকার কিছু ব্যাপার নয়, বুঝলে। সেই শ্যামপুরে হরিশ গাঙ্গুলিকে তোমার মনে আছে? উনি খুন হয়েছেন, সেখানে এক্ষুনি যেতে হবে। সে কি, গাঙ্গুলি মশাই? মানে সেদিন যিনি মাছ ধরে গেলেন, খুন হয়েছেন? কি করে হলো? হ্যাঁ, চলো একবার সেখানে। আর তুমি বরং শিগগির স্নান করে নাও, কারণ সারাদিন হয়তো ওখানেই কাটবে। বেলা 2টোর সময় শ্যামপুরে এসে পৌঁছলাম। ছোট্ট গ্রাম, যেখানে কখনো কারো একটা ঘটি অবধি চুরি যায়নি, সেখানে নাকি খুন হয়ে গিয়েছে। সুতরাং গ্রামের লোকে দস্তুর মতো ভয় পেয়ে গেছে। গ্রামের মাঝখানে বারোয়ারি পূজা মণ্ডপে জড়ো হয়ে সেই কথারই আলোচনা করছে সবাই। আমার মামা এখানে এর আগে অনেকবার এসেছিলেন, তা সকলের কথাবার্তা থেকে বোঝা গেল। আমার কথা বিশেষ কেউ জিজ্ঞেস করল না, বা আমার সম্বন্ধে কেউ কোনো আগ্রহ দেখালো না। কেউ জানে না যে আমি প্রাইভেট ডিটেকটিভ মিস্টার সোমের শিক্ষানবিশ ছাত্র। এসব অজপাড়া গাঁয়ে ওর নামই কেউ শোনেনি, আমাকে সেখানে কে চিনবে? মামা জিজ্ঞেস করলেন, লাশ নিয়ে গিয়েছে? আজ সকালে নিয়ে গেল, পুলিশ এসেছিল। ব্যাপার ঘটল কিভাবে? আজ হলো শনিবার, কবে তিনি খুন হয়েছেন? গ্রামের লোকে যেরকম বলল, তাতে মনে হলো সে কথা কেউ জানে না। নানা লোক নানা কথা বলতে লাগলো। পুলিশের কাছেও এরা এই রকমই বলে ব্যাপারটাকে রীতিমতো গোলমেলে করে তুলেছে। আমি আড়ালে মামাকে ডেকে নিয়ে গিয়ে বললাম, আপনি কি মনে করে এনেছেন এখানে আমায়? কিছু কি সন্দেহ করছেন?
তুমি সবকিছু শুনে নাও, বুঝলে? এই খুনের রহস্য তোমাকেই আবিষ্কার করতে হবে। তবে বুঝবো মিস্টার সোমের কাছে তোমাকে ছাত্র হিসেবে পাঠিয়ে আমি কোনো ভুল করিনি। এখানে কেউ জানে না যে তুমি কি কাজ করো। এটা তোমার একটা সুবিধে। সুবিধেও বটে, আবার অসুবিধেও বটে। কেন? বাইরের বাজে লোককে কেউ আগ্রহ করে কিছু বলবে না। গোলমাল একটু থামলে একজন ভালো লোককে বেছে নিয়ে সব ঘটনা খুঁটিয়ে জানতে হবে। গাঙ্গুলি মশাইয়ের ছেলে কোথায়? সে লাশের সঙ্গে মহকুমায় গিয়েছে। সেখানে লাশ কাটাকুটি করবে ডাক্তারে, তারপরে দাহ কার্য করে ফিরবে সে। লাশটা দেখতে পেলে বড় সুবিধে হতো, সেটা আর হলো না। সেই জন্যই তো বলছি, তুমি কেমন কাজ শিখেছো এটা তোমার পরীক্ষা। এতে যদি পাশ করো তবেই বুঝবো তুমি মিস্টার সোমের উপযুক্ত ছাত্র। নয়তো তোমাকে আমি আর ওখানে রাখবো না। এ আমার এক কথা, জেনে রেখো। তারপর গাঙ্গুলি মশাইয়ের বাড়ি গেলাম। গিয়ে দেখি যেখানটাতে গাঙ্গুলি মশাইয়ের বাড়ি তার দুদিকে ঘন জঙ্গল, একদিকে দূরে একটা গ্রাম্য কাঁচা রাস্তা। আমি গাঙ্গুলি মশাইয়ের ছেলের কথা জিজ্ঞেস করে জানলাম সে এখনো মহকুমা থেকে ফেরেনি। তবে একটি প্রৌঢ়ার সঙ্গে দেখা হলো। শুনলাম তিনি গাঙ্গুলি মশাইয়ের আত্মীয়া। তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আপনি গাঙ্গুলি মশাইকে শেষ কবে ও কখন দেখেছিলেন? বুধবার, তখন ওই বিকেল 5টা মতন বাজে। কিভাবে দেখেছিলেন? সেদিন তো হাটবার ছিল। উনি হাটে যাবার আগে আমার কাছে পয়সা চেয়েছিলেন। কিসের পয়সা? সুদের পয়সা। আমি ওর কাছে 2 টাকা ধার নিয়েছিলাম ও মাসে। আপনার পর আর কি কেউ দেখেছিল? গাঙ্গুলি মশাইয়ের বাড়ির ঠিক পশ্চিম দিকে যে বাড়ি, সেদিকে আঙুল দিয়ে দেখিয়ে প্রৌঢ়া বললেন, ও বাড়ির রায়পিসি আমার পরও তাকে দেখেছিলেন। আমি বৃদ্ধা রায়পিসির বাড়ি গিয়ে তাকে প্রণাম করতেই বৃদ্ধা আমায় আশীর্বাদ করে একখানা পিঁড়ি বার করে দিয়ে বললেন, এসো বাবা, বসো। আমি সংক্ষেপে আমার পরিচয় দিয়ে বললাম, তা আপনি কি একা থাকেন নাকি এ বাড়িতে? হ্যাঁ বাবা, নিজের বলতে আমার শুধু মেয়ে জামাই আছে, তারা দেখাশুনো করে। মেয়ে জামাই এখানে থাকেন? এখানেও থাকে, আবার তাদের দেশ এই এখান থেকে 4 ক্রোশ দূরে সাধুহাটি গায়, সেখানেও থাকে। আচ্ছা, গাঙ্গুলি মশাইকে আপনি বুধবারে কখন দেখলেন? রাত্রিরে উনি যখন হাট থেকে ফিরলেন, তখন আমি বাইরে রোয়াকে বসে জব করছিলাম। তারপর আর চোখে না দেখলেও ওর গলার আওয়াজ আমি শুনেছি। রাত 10টা পর্যন্ত উনি ওর রান্নাঘরে রাত ছিলেন আলো জেলে। আমি যখন শুতে যাই তখন পর্যন্ত উনি রান্নাঘরে ছিলেন। তখন কত রাত হবে? তা কি বাবা জানি, আমরা পাড়া গায়ের লোক, ঘড়ি তো নেই বাড়িতে। তবে তখন ফরিদপুরের গাড়ি চলে গিয়েছে। আমরা শব্দ শুনে বুঝি কখন কোন গাড়ি এলো গেল। উনি তো একা থাকতেন, তাহলে এত রাত পর্যন্ত কি এত রান্না করছিলেন? সেদিন মাংস এনেছিলেন হাট থেকে, মাংস সেদ্ধ হতে দেরি হচ্ছিল। আপনি কি করে জানলেন? পরে আমরা জেনেছিলাম হাটে যারা ওর সঙ্গে একসঙ্গে মাংস কিনেছিল তারা বলেছিল। তাছাড়া যখন রান্নাঘর খোলা হলো, বাবা গো! বলে বৃদ্ধা যেন সে দৃশ্যের বীভৎসতা মনের পটে আবার দেখতে পেয়ে শিউরে উঠে কথা বন্ধ করলেন। সঙ্গে গাঙ্গুলি মশাইয়ের যে প্রৌঢ়া আত্মীয়াটি ছিলেন
তিনিও বললেন, বাবা, সে রান্নাঘরের কথা মনে হলে এখনো গায়ে কাঁটা দেয়। কেন কেন, কি ছিল রান্নাঘরে? থালার চারিদিকে ভাত ছড়ানো, মাংসের চিবড়ে আর হাড়গোড় ছড়ানো। বাটিতে তখনও মাংস আর ঝোল রয়েছে। ঘরের মেঝেতে ধস্তাধস্তির চিহ্ন। তিনি খেতে বসেছিলেন এবং তার খাওয়া শেষ হওয়ার আগেই যারা তাকে খুন করে তারা এসে পড়ে। হ্যাঁ বাবা, এ সবাই দেখেছে। পুলিশও এসে রান্নাঘর দেখে গিয়েছে। সকলেরই মনে হলো ব্রাহ্মণের খাওয়া শেষ হবার আগেই তিনি খুন হয়েছেন। আচ্ছা বেশ, এ তো গেল বুধবার রাতের ব্যাপার। সেদিনই হাট ছিল তো? হ্যাঁ বাবা, তারপর দিন সকালে উঠে আমরা দেখলাম ওর ঘরের দরজা বাইরের দিকে তালা চাবি দেওয়া। প্রথমে সকলেই ভাবলে উনি কোথাও কাজে গিয়েছেন, ফিরে এসে রান্না বান্না করবেন। যখন বিকেল হয়ে গেল কিন্তু তিনি ফিরলেন না, তখন আমরা ভাবলাম উনি হয়তো ওর ছেলেদের কাছে কলকাতায় গেছেন। তারপর? বৃহস্পতিবার গেল, শুক্রবার গেল। শুক্রবার বিকেলের দিকে বদ্ধ ঘরের মধ্যে থেকে কিসের যেন দুর্গন্ধ বেরোতে লাগলো। তাও সবাই ভাবলো ভাদ্র মাস, গাঙ্গুলি মশাই হয়তো তাল কুড়িয়ে ঘরের মধ্যে রেখে গিয়েছিলেন, তাই পচে এমন গন্ধ বেরোচ্ছে। শনিবার আপনারা কোন সময় টের পেলেন যে তিনি খুন হয়েছেন? শনিবারে আমি গিয়ে গ্রামের ভদ্রলোকদের কাছে সব বললাম। অনেকেই জানতো না যে গাঙ্গুলি মশাইকে কদিন গায়ে দেখা যায়নি। তখন সকলেই এলো। গন্ধ তখন খুব বেরোচ্ছে। পচা তালের গন্ধ বলে মনে হচ্ছে না। কি করলেন আপনারা? তখন সকলে জানলা খোলবার চেষ্টা করলো, কিন্তু সব জানলা ভেতর থেকে বন্ধ। দরজা ভাঙায় স্থির হলো, কিন্তু পরের ঘরের দরজা ভেঙে ঢোকা ঠিক নয়। এরপর যদি তা নিয়ে কোনো কথা ওঠে তখন চৌকিদার আর দফাদার ডেকে এনে তাদের সামনে দরজা ভাঙা হলো। কি দেখা গেল? দেখা গেল তিনি ঘরের মধ্যে পড়ে আছেন, মাথায় ভারী জিনিস দিয়ে মারার দাগ। মেঝে খুঁড়ে রাশিকৃত মাটি বার করা, ঘরের বাক্স প্যাটরা সব ভাঙা, তো সব তছনছ করেছে জিনিসপত্র। তারপর ওর ছেলেদের টেলিগ্রাম করা হলো। এছাড়া আর কিছু আপনারা জানেন না, তাই তো? না বাবা, আর আমরা কিছু জানি নে। গাঙ্গুলি মশাইয়ের প্রতিবেশিনী সেই বৃদ্ধাকে জিজ্ঞেস করলাম, রাত্রে কোনো রকম শব্দ শুনেছিলেন গাঙ্গুলি মশাইয়ের বাড়ি থেকে? কিছুই না। অনেক রাত্রিরে আমি যখন শুতে যাই তখন ওনার রান্নাঘরে আলো জ্বলতে দেখেছি। আমি ভাবলাম গাঙ্গুলি মশাই আজ এখনো দেখি রান্না করছেন। কেন এরকম ভাবলেন কেন? এত রাত পর্যন্ত তো উনি রান্নাঘরে থাকেন না। সকাল সকাল খেয়ে দেই শুয়ে পড়েন। বিশেষ করে সেদিন ছিল ঘোর অন্ধকার রাত্রির অমাবস্যা। তার ওপর টিপ টিপ বৃষ্টি পড়তেও শুরু করেছিল সন্ধ্যে থেকে। তখন তো আর আপনি জানতেন না যে উনি হাট থেকে মাংস কিনে এনেছেন? না গো, এমন কিছু তো জানি না বাবা। তবে এত করে যখন জিজ্ঞাসা করছো, একটা কথা আমার মনে পড়ছে। কি বলুন।
উনি ভাত খাওয়ার আগে রোজ রাত্রিরে কুকুর ডেকে এঁটো পাতা কি পাতের ভাত তাদের দিতেন। রোজ ওনার গলার ডাক শোনা যেত। সেদিন তো আর শুনিনি। ঘুমিয়ে পড়েছিলেন হয়তো। না বাবা, আমি বুড়ো মানুষ, সহজে আমার ঘুম আসে না। চুপ করে শুয়ে থাকি বিছানায়। সেদিন আর ওনার কুকুরের ডাক দেওয়ার আওয়াজ আমার কানেই যায়নি। ভালো করে জেরা করার ফল অনেক সময় বড় চমৎকার হয়। মিস্টার সোম প্রায়ই বলেন, লোককে বারবার প্রশ্ন জিজ্ঞেস করবে যা হয়তো তার মনে নেই, বা যে খুঁটিনাটির ওপরে সে তত জোর দেয়নি। তোমার প্রশ্নের জেরায় তাও তার মনে পড়বে। ভালো জেরার গুণে অনেক সময় সত্য বেরিয়ে আসে। সেদিনই আমার সঙ্গে গাঙ্গুলি মশাইয়ের ছেলে শ্রীগোপালের দেখা হলো। সে তার পিতার দাহ কার্য শেষ করে ফিরে আসছে কাছা গলায়। আমি তাকে আড়ালে ডেকে নিজের প্রকৃত পরিচয় দিলাম। শ্রীগোপালের চোখ দিয়ে দরদর করে জল পড়তে লাগলো। সে আমাকে সব রকমের সাহায্য করবে বলে প্রতিশ্রুতি দিল। আমি বললাম, আপনার কারোর ওপর সন্দেহ হয়? কার কথা বলি বলুন তো? বাবার একটা দোষ ছিল, টাকার কথা জাহির করে সবাইকে বলে বেড়াতেন। কত জায়গায় এসব কথা বলেছেন, তাদের মধ্যে কে কাজ করেছে কি করে বলি বলুন তো? আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবেন না। আপনার বাবার কত টাকা ছিল জানেন? বাবা তো কখনো আমাকে জানাতেন না, তবে আন্দাজ 2000-এর বেশি নগদ টাকা ছিল না। সে টাকা কোথায় থাকতো সেটা আপনি জানেন? হ্যাঁ, সেটা জানতাম। ঘরের মেঝেতে বাবা পুঁতে রাখতেন। কতবার বলেছি টাকা ব্যাংকে রাখুন, সে গেলে লোক ব্যাংক বুঝতেন না। গাঙ্গুলি মশাইয়ের মৃত্যুর পর বাড়ি এসে আপনি মেঝে খুঁড়ে কিছু পেয়েছিলেন? যারা খুন করেছে তারাই তো মেঝে খুঁড়ে রেখে গিয়েছিল। আমি 1 পয়সাও পাইনি, বিশ্বাস করুন। তবে একটা কথা বলি, 2000 টাকার সব টাকাই তো মেঝেতে পোঁতা ছিল না। বাবা টাকা ধার দিতেন কিনা, কিছু টাকা লোকজনের কাছে ধার দেওয়াও ছিল। কত টাকা আন্দাজ? সেদিক থেকেও মজা শুনুন, বাবার সব খাতাপত্র ওই সব সঙ্গে চুরি হয়ে গেছে। খাতা না দেখলে বলা যাবে না কত টাকা মানে ধার দেওয়ার ছিল আর কি। খাতাপত্র কি উনি নিজেই লিখতেন? তার মধ্যেও গোলমাল আছে। আগে নিজেই লিখতেন, ইদানিং চোখে ভালো দেখতে পেতেন না বলে একে ওকে ধরে এনে লিখিয়ে নিতেন। কাকে কাকে দিয়ে লিখিয়ে নিতেন জানেন? বেশিরভাগ লেখাতেন ওই সদগোপ বাড়ির ননি ঘোষকে দিয়ে। সে জমিদারি সেরেস্তার কাজ করে কিনা, তার হাতের লেখাটাও বেশ ভালো। বাবার কথা সে খুব শুনতো। ননি ঘোষের বয়স কত? ওই 30 কি 32 হবে। ননি ঘোষ লোক কেমন, তার ওপর সন্দেহ হয়? মুশকিল হয়েছে, বাবা তো একজনকে দিয়ে লেখাতেন না। মানে যখন যাকে পেতেন তখন তাকে ধরে লিখিয়ে নিতেন। যে স্কুলের ছেলে গণেশ বলে আছে, ওই মুখুজ্জে বাড়ি থেকে পড়ে, তাকেও দেখি একদিন ডেকে এনেছিলেন। শুধু ননি ঘোষের ওপর সন্দেহ করে কি করব? আর কাকে দেখেছেন? আর তো কাউকে মনে পড়ছে না। আপনি কি হিসেবের খাতা দেখে বলতে পারবেন কোন হাতের লেখা কার? আগে হ্যাঁ, ননি ঘোষের লেখা আমি চিনি, তার হাতের লেখা বলতে পারি, কিন্তু সে খাতাই বা কোথায়? খুনিরা তো সে খাতা নিয়ে পালিয়ে গিয়েছে। কাকে বেশি টাকা ধার দেওয়া হয়েছিল তা কি আপনি জানেন? কাউকে বেশি টাকা ধার দিতেন না বাবা। 10, 5, 20, বড় জোর 30, এর চেয়ে বেশি টাকা তিনি একজনকেও দিতেন না। শ্যামপুরের জমিদার বাড়িতে সেবেলা খাওয়া দাওয়া করলাম। একটি বড় চত্বর, তার চারিধারে নারিকেল গাছের সারি, জামরুল গাছ, বোম্বাই আমের গাছ, আতা গাছ, বেশ ছায়া ভরা উপবন। যেন ডিটেকটিভগিরি করে হয়তো ভবিষ্যতে খাবো, তাই বলে প্রকৃতির শোভা যখন মন হরণ করে, এমন মেঘ মেদুর বর্ষা দিনে গাছপালার শ্যাম শোভা উপভোগ করতে ছাড়ি কেন?
বসলুম এসে চত্বরের এক পাশে নির্জন গাছের তলায়। বসে বসে ভাবতে লাগলুম কি করা যায় এখন। মামা বড় কঠিন পরীক্ষা আমার সামনে এনে ফেলেছেন। মিস্টার সোমের উপযুক্ত ছাত্র কিনা আমি, এবার তা প্রমাণ করার দিন এসেছে। কিন্তু বসে বসে মিস্টার সোমের কাছে খুনের কিনারা করবার যতগুলো প্রণালী শিখেছি সবগুলোই পাশ্চাত্য বৈজ্ঞানিক প্রণালী, স্কটল্যান্ড ইয়ার্ডের ডিটেকটিভের প্রণালী। এখানে তার কোনোটিই খাটবে না। আঙুলের ছাপ নেওয়ার কোনো ব্যবস্থা তাড়াতাড়ি করা হয়নি। 7-8 দিন পরে এখন জিনিসপত্রের গায়ে খুনির আঙুলের ছাপ অস্পষ্ট হয়ে গিয়েছে। পায়ের দাগ সম্বন্ধেও ঠিক সেই কথা। খুন হবার পর এত লোক গাঙ্গুলি মশাইয়ের ঘরে ঢুকেছে, তাদের সকলের পায়ের দাগের সঙ্গে খুনির পায়ের দাগ একাকার হয়ে তাল গোল পাকিয়ে গিয়েছে। গ্রামের কৌতূহলী লোকেরা আমায় কি বিপদেই ফেলেছে তারা জানে না। একজন শিক্ষানবিশ ডিটেকটিভের কি সর্বনাশ তারা করেছে। আর একটা ব্যাপার, খুনটা টাটকা নয়। 7 দিন আগে খুন হয়ে লাশ পর্যন্ত দাহ শেষ, সব গোলমাল চুকে গিয়েছে। চোখে পর্যন্ত দেখিনি সেটা। অস্ত্রাঘাতের চিহ্নগুলো দেখলেও তো যা হয় একটা ধারণা করা যেত। এ তো একেবারে অন্ধকারে ঢিল ছোঁড়া। ভীষণ সমস্যা। মিস্টার সোমকে কি একখানা চিঠি লিখে তার পরামর্শ চেয়ে পাঠাবো? এমন অবস্থায় পড়লে তিনি নিজে কি করতেন জানাতে বলবো? কিন্তু তাও তো উচিত নয়। মামা যখন বলেছেন এটা যদি আমার পরীক্ষা হয়, তবে পরীক্ষার হলে যেমন ছেলেরা কাউকে কিছু জিজ্ঞেস করে নেয় না, আমায়ও তাই করতে হবে। যদি এর কিনারা করতে পারি তবে মামা বলেছেন আমাকে এই লাইনে রাখবেন, নয়তো মিস্টার সোমের কাছ থেকে ছাড়িয়ে নেবেন। নিয়ে হয়তো কোনো আর্টিস্টের কাছে রেখে ছবি আঁকতে শেখাবেন, বা বড় দর্জির কাছে রেখে শার্ট তৈরি, পাঞ্জাবি তৈরি শেখাবেন। তবে শিক্ষানবিশের প্রথম পরীক্ষা হিসেবে পরীক্ষা যে বেশ কঠিন, এতে কোনো ভুল নেই। বসে বসে আরও অনেক কথা ভাবলাম। হিসেবের খাতা যে লিখত সে নিশ্চয় জানত ঘরে কত টাকা মজুদ, বাইরে কত টাকা ছড়ানো। তার পক্ষে জিনিসটা জানা যত সহজ, অপরের পক্ষে তত সহজ নয়। এ বিষয়েও একটা গোলমাল আছে। গাঙ্গুলি মশাই টাকার গর্ব মুখে করে বেড়াতেন যেখানে সেখানে। কত লোক শুনেছে, কত লোক হয়তো জানত। একটা কথা আমার হঠাৎ মনে এলো, কিন্তু কাকে কথাটা জিজ্ঞাসা করি? ননী ঘোষের বাড়ি গিয়ে ননী ঘোষের সঙ্গে দেখা করা একবার বিশেষ দরকার। তাকেই এ কথা জিজ্ঞেস করতে হবে। সে নাও বলতে পারে অবশ্য, তবু একবার জিজ্ঞেস করতে তো কোনো দোষ নেই। ননী ঘোষ বাড়িতেই ছিল। আমায় সে চেনে না। একটু তাচ্ছিল্য ও ব্যস্ততার সঙ্গে বলল, কি দরকার বাবু? বাড়ি কোথায় আপনার? তোমার সঙ্গে দরকারি কথা আছে। ঠিক উত্তর দাও, মিথ্যে বললে কিন্তু বিপদে পড়ে যাবে। ননীর মুখ শুকিয়ে গেল। বুঝলাম সে ভয় পেয়েছে। বুঝেছে যে আমি গাঙ্গুলি মশাইয়ের খুন সম্পর্কে তদন্ত করতে এসেছি। নিশ্চয়ই পুলিশের সাদা পোশাক পরা ডিটেকটিভ। সে এবার বিনয়ে কাঁচুমাচু হয়ে বলল, বাবু যা জিজ্ঞেস করেন করুন। গাঙ্গুলি মশাইয়ের খাতা তুমি লিখতে? তা ইয়ে মানে আমিও লিখেছি 2-1 দিন। আর ওই গণেশ বলে একটা স্কুলের ছেলে আছে, তাকে দিয়েও। স্কুলের ছেলের কথা হচ্ছে না, তুমি লিখতে কি? আগে তা লিখতাম বই কি। কতদিন লিখেছ? মিথ্যে কথা বললেই কিন্তু ধরা পড়ে যাবে। ঠিক করে বলো। প্রায় লিখতাম, 2 বছর ধরে লিখছি। আর কে লিখত? ওই যে স্কুলের ছেলে গণেশ। তার বয়স কত? 15 কি 16 হবে বাবু। আর কে লিখত? আর আর সরফরাজ তরফদার লিখত। সে তো এখন। সরফরাজ তরফদারের বয়স কত? কি করত? হ্যাঁ, সে মারা গেছে। কতদিন মারা গিয়েছে? 2 বছর হবে। এইবার একটা কথা জিজ্ঞেস করি, গাঙ্গুলি মশাইয়ের কত টাকা বাইরে ছিল তা কি তুমি জানো?
প্রায় 1,000 টাকা। মিথ্যে বলো না, খাতা পুলিশের হাতে পড়েছে। মিথ্যে বললে কিন্তু মারা যাবে। না বাবু, মিথ্যে বলিনি, ওই 2,000ই হবে। ঘরে মজুদ কত ছিল? তা তো জানি নে। আবার বাজে কথা, ঠিক করে বলো। বাবু, আমায় মেরেই ফেলুন আর যাই করুন, মজুদ টাকা যে কত ছিল আমি কি করে বলবো বলুন তো? গাঙ্গুলি মশাই আমায় সে টাকা দেখাননি তো, খাতায় মজুদ তহবিল লেখা থাকতো না। আরে একটা আন্দাজ তো আছে। আন্দাজ কি ছিল বলে তোমার মনে হয়? আন্দাজ সে 700 টাকা মতো হবে মনে হয়। কি করে আন্দাজ করলে? ওর মুখেই শুনতাম, তাই আন্দাজ করেছিলাম আর কি। গাঙ্গুলি মশাইয়ের মৃত্যুর কতদিন আগে তুমি শেষ খাতা লিখেছিলে? তা প্রায় 1 মাস 2 আগে। 2 মাসের মধ্যে আমি আর খাতা লিখিনি, আপনার পায়ে হাত দিয়ে বলছি। তাছাড়া খাতা বেরোলে সে তো আপনি হাতের লেখা থেকেই বুঝতে পারবেন। কোনো মোটা টাকা কি তার খুনের আগে কোনো দেনাদার শোধ করেছিল বলে তুমি মনে করো? না বাবু, ঊর্ধ্বাংশে 30 টাকার বেশি তো তিনি কাউকে ধার দিতেন না, সেটা খুব ভালো করেই জানি। মোটা টাকা মানে ওই 200-100 টাকা কাউকে তিনি কখনো দেননি। এমন তো হতেই পারে যে 5 জন 30 টাকা করে শোধ দিয়ে গেল একদিনে। 150 টাকা হলো তাহলে। তা তো হতে পারে বাবু, কিন্তু তা সম্ভব নয়। একদিনে 5 জন টাকা শোধ দেবে না। আর একটা কথা বাবু, এখন ভাদ্র মাস, ধান হবার সময় নয়। এখন যে চাষি প্রজারা টাকা শোধ দিয়ে যাবে তা তো আমার মনে হয় না বাবু। ওরা শোধ দেয় পৌষ মাসে, আবার ধার নেয় ওই ধান পাট বনবার সময়, চৈত্র বৈশাখ মাসে। এ সময় লেনদেন বন্ধ থাকে। কোনো কিছু সন্ধান পাওয়া গেল না ননির কাছে। তবুও আমার সন্দেহ সম্পূর্ণরূপে গেল না। ননি হয় সম্পূর্ণ নির্দোষ, নয়তো সে অত্যন্ত ধূর্ত। মিস্টার সোম একটা কথা সব সময় বলেন, বাইরের চেহারা বা কথাবার্তা দ্বারা কখনোই মানুষের আসল রূপ জানবার চেষ্টা করবে না, করলেই ঠকতে হবে। ভীষণ চেহারার লোকের মধ্যে অনেক সময় সাধু পুরুষ বাস করে, আমার অত্যন্ত সুশ্রী ভদ্রবেশী লোকের মধ্যে সমাজের কণ্টক স্বরূপ দানব প্রকৃতির বদমাইশ বাস করে। হে আমি কতবার দেখেছি। ননির বাড়ি থেকে ফিরে এসে গাঙ্গুলি মশাইয়ের বাড়ির পেছনটা একবার ভালো করে দেখবার জন্য গেলাম। গাঙ্গুলি মশাইয়ের বাড়িতে একখানা মাত্র খড়ের ঘর, তার সঙ্গে লাগোয়া একটা ছোট্ট রান্নাঘর। রান্নাঘরের দরজা দিয়ে ঘরের মধ্যে যাওয়া যায়। এসব আমি গাঙ্গুলি মশাইয়ের ছেলের সঙ্গে ঘুরে ঘুরে দেখলাম। তাকে বললাম, আপনার পিতার হত্যাকারীকে যদি খুঁজে বার করতে পারি আপনি তাহলে খুশি হবেন তো? খুশি কি? আমি আপনাকে 500 টাকা দেব। টাকা দিতে হবে না, আমার সাহায্য করুন। আর কাউকে বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ, নিশ্চয় করব। বলুন কি করতে হবে? আমার সঙ্গে সঙ্গে আসুন আপাতত, তারপর বলবো যখন যা করতে হবে। চলুন তো, বাড়ির পিছন দিকটা একবার দেখি। ওদিকে যে বড় জঙ্গল, যাবেন ওদিকে? জঙ্গল দেখলে তো আমাদের চলবে না, চলুন দেখি। সত্যি ঘন আগাছার জঙ্গল আর বড় বড় বন্য গাছের ভিড় বাড়ির পেছনে। পাড়া গায়ে যেমন হয়ে থাকে, বিশেষ করে এই শ্যামপুরে জঙ্গল একটু বেশি। বড় বড় ভিটে লোকশূন্য ও জঙ্গলাবৃত হয়ে পড়ে আছে বহুকাল থেকে। ম্যালেরিয়ার উৎপাতে দেশ উজাড় হয়ে গিয়েছিল 20-30 বছর আগে। এখন পাড়ায় পাড়ায় নলকূপ হয়েছে জেলা বোর্ডের অনুগ্রহে। ম্যালেরিয়াও অনেক কমেছে, কিন্তু লোক আর ফিরে আসেনি। জঙ্গলের মধ্যে বর্ষার দিনে মশার কামড় খেয়ে হাত পা ফুলে উঠল। আমি প্রত্যেকটা স্থান তন্ন তন্ন করে দেখলাম। 7-8 দিন আগের ঘটনা। পায়ের চিহ্ন যদি কোথাও থাকতে পারে তবে এখানেই তা থাকা সম্ভব, কিন্তু জায়গাটা দেখে হতাশ হতে হলো। জমিটা ঘন ঘাসে ঢাকা। বর্ষায় সেই ঘাস বেড়ে হাতখানেক লম্বা হয়েছে। তার ওপর পায়ের দাগ থাকা সম্ভবপর নয়। আমার মনে হলো খুনি রাত্রে এসেছিল ঠিক এই পথে।
সামনের পথ লোকালয়ের মধ্যে দিয়ে কখনোই সে পথে আসতে সাহস করেনি। অনেকক্ষণ তন্ন তন্ন করে খুঁজে দেখেও সন্দেহজনক কোনো জিনিস চোখে পড়ল না। কেবল এক জায়গায় একটা শেওড়া গাছের ডাল ভাঙা অবস্থায় দেখে আমি গাঙ্গুলি মশাইয়ের ছেলেকে বললাম, এই ডালটা ভেঙে কে দাঁতন করছিল আপনি? না, আমি এ জঙ্গলে দাঁতন কাঠি ভাঙতে আসবো কেন বলুন তো? আপনি কি করে জানলেন ডাল ভেঙে কেউ দাঁতন করেছে? ভালো করে চেয়ে দেখুন, একরকম ঘুরিয়ে ঘুরিয়ে মুখ চুরিয়ে ভেঙেছে ডালটা। তাছাড়া এতগুলো শেওড়া ডালের মধ্যে এই একটা মাত্র ডাল ভাঙা, মানুষের হাতে ভাঙা, তা বেশ বোঝা যাচ্ছে। দাঁতন কাঠি সংগ্রহ করা ছাড়া অন্য কি উদ্দেশ্যে এভাবে একটা ডাল কেউ ভাঙতে পারে? সত্যি আপনার দেখবার চোখ তো অদ্ভুত। আমার তো মশাই চোখেই পড়তো না। আচ্ছা বলুন তো, কতদিন আগে এই ডালটা ভাঙা হয়েছে? খুব বেশি দিন আগে না। মোচড়ানো অংশের গোড়াটা দেখে মনে হয় 6-7 দিন আগে। এর চেয়েও নিখুঁতভাবে বলা যায়। ওই অংশের সেলুলোজ অনুবীক্ষণ দিয়ে পরীক্ষা করলে ধরা পড়বে। আমি এই গাছের ভাঙা ডালটা কেটে নিয়ে যাব। একটা দাঁ আনুন তো দয়া করে। গাঙ্গুলি মশাইয়ের ছেলের মুখ দেখে বুঝলাম সে বেশ একটু অবাক হয়েছে। ভাঙা দাঁতন কাঠি নিয়ে আমার এত মাথা ব্যথার কারণ কি সে বুঝতে পারছে না। সে পিছন ফিরে দা আনতে যেতে উদ্যত হলো, কিন্তু 2-4 পা গিয়েই থমকে দাঁড়িয়ে ঘাসের মধ্যে থেকে কি একটা জিনিস হাতে তুলে নিয়ে বলল, এটা কি বলুন তো? আমি তার হাত থেকে জিনিসটা নিয়ে দেখলাম সেটা একটা কাঠের ছোট্ট গোলাকৃতি পাত। ভালো করে আলোয় নিয়ে এসে পরীক্ষা করে দেখলাম পাতের গায়ে একটা খোদাই করা কাজ, একটা ফুল, ফুলটার নিচে একটা শেয়ালের মতো জানোয়ার। আমি ঠিক বুঝতে পারলাম না এটা কি জিনিস হতে পারে, তাও ঠিক আন্দাজ করতে পারলাম না। জিনিসটা হাতে নিয়ে সেখান থেকে চলে এলাম। যাওয়ার আগে শেওড়া গাছের ভাঙা ডালের গোড়াটা কেটে নিয়ে এলাম। পরদিন থানায় গিয়ে দারোগা বাবুর সঙ্গে দেখা করে আমার পরিচয় দিলাম। তিনি আমায় সমাদর করে বসালেন, আমায় বললেন, আমার দ্বারা যতদূর সাহায্য করা সম্ভব আমি করব। আপনি কি এ সম্বন্ধে কিছু তদন্ত করেছেন? তদন্ত শেষ করেছি, তবে আসামি বার করা ডিটেকটিভ ছাড়া সম্ভব নয়। ননী ঘোষকে আমার সন্দেহ হয় বটে। আমারও তাই হয়, কিন্তু ওর বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করা সহজ হবে না। ওকে চালান দিন না, ভয় খেয়ে যাক। খুনের রাত্রে ও অনুপস্থিত ছিল, কোথায় ছিল তার সন্তোষজনক প্রমাণ দিতে পারেনি। আপনি ওকে চালান দিতে পরামর্শ দেন? দিলে ভালো হয়। এর মধ্যে আর একটা উদ্দেশ্য আছে, বুঝছেন নিশ্চয়ই। এতদিন পুলিশের চাকরি করে তা আর বুঝিনি মশাই। ওকে চালান দিলে সত্যিকারের হত্যাকারী কিছু অসতর্ক হয়ে পড়বে, এবং যদি গা ঢাকা দিয়ে থাকে তবে বেরিয়ে আসবে। এই তো। ঠিক তাই। যদিও ননী ঘোষকে আমি বেশ সন্দেহ করি। লোকটা ধূর্ত প্রকৃতির। কাল আমি লোকজন নিয়ে গ্রামে গিয়ে ডেকে বলবো, ননীকে কালই চালান দেব। চালান দেওয়ার সময় গ্রামের সব লোকের কিন্তু সেখানে উপস্থিত থাকা দরকার। দাঁড়ান, একটা কথা। হিসেবের খাতার একখানা পাতা সেদিন কুড়িয়ে পেয়েছিলাম গাঙ্গুলি মশাইয়ের ঘরে। পাতাখানা একবার দেখুন। একখানা কাগজের পাতা নিয়ে এসে দারোগাবাবু আমার হাতে দিলেন। আমি সেটা দেখে নিয়ে বললাম, এ তো ননীর হাতের লেখা নয়। না, এ গণেশের হাতের লেখাও নয়, সরফরাজ তরফদারেরও নয়, কারণ সে মারা যাওয়ার পরে লেখা। তারিখ দেখুন, তবে খুনের অনেক দিন আগে এই লেখা হয়েছে, 4 মাসেরও বেশি আগে। ব্যাপারটা ক্রমশ জটিল হয়ে পড়ছে মশাই। আমি একটা জিনিস আপনাকে তবে দেখাই। দারোগাবাবুর হাতে কাঠের পাতটা দিয়ে বললাম, এই জিনিসটা দেখুন। দিয়ে এটা কি জিনিস তা ঠিক বলতে পারবো না,
তবে গাঙ্গুলি মশাইয়ের বাড়ির পেছনের জঙ্গলে এটা কুড়িয়ে পেয়েছি। আর একটা জিনিস দেখুন, বলে শেওড়া ডালের গোড়াটা তার হাতে দিতেই তিনি অবাক হয়ে আমার মুখের দিকে চেয়ে বললেন, এ তো একটা শুকনো গাছের ডাল, এতে কি হবে? ওতেই একটা মস্ত সন্ধান দিয়েছে। জানেন, যে খুন করেছে সে ভোর রাত পর্যন্ত গাঙ্গুলি মশাইয়ের বাড়ি ছাড়েনি। ভোরের দিকে রাত পোহাতে দেরি নেই দেখে সরে পড়েছে। যাবার সময় অভ্যাসের বশে শেওড়া ডালের দাঁতন করেছে। আপনারা যে দেখছি মশাই স্বপ্ন রাজ্যে বাস করেন, এত কল্পনা করে পুলিশের কাজ চলে? কোথায় একটা দাঁতন কাঠির ভাঙা গোড়া? আমি জানি আমার গুরু মিস্টার সোম একবার একটা ভাঙা দেশলাইয়ের কাঠিকে সূত্র ধরে আসামি পাকড়েছিলেন। বেশ বেশ, আপনিও ধরুন না দাঁতন কাঠি থেকে, আমার আপত্তি কি? যদি আমি এটাকে এত প্রয়োজনীয় মনে না করতাম তবে এটা এতদিন সঙ্গে নিয়ে বেড়াতাম। যে দুটো জিনিস পেয়েছি তাদের মধ্যে পরস্পর সম্বন্ধ আছে, এটাও আমার বিশ্বাস। কি রকম? যে দাঁতন কাঠি ভেঙেছে তার বা তাদের দলের লোকেরা এই কাঠের পাতখানাও। পাতখানা কি? সে কথা পরে বলবো। আর একটা সন্ধান দিয়েছে এই দাঁতন কাঠিটা। সেটা কি? সেটা এই যে দোষীর বা দোষীর দলের কারো দাঁতন করবার অভ্যেস আছে। দাঁতন করবার যার প্রতিদিনের অভ্যেস নেই সে এরকম দাঁতন নিপুণভাবে মোচড় দিয়ে ভাঙতে জানবে না, এবং সম্ভবত সে বাঙালি এবং পল্লী গ্রামবাসী। হিন্দুস্থানিরা দাঁতন করে, কিন্তু দেখবেন তারা শেওড়া ডালের দাঁতন করতে জানে না। তারা নিম বা বাবলা গাছের দাঁতন কাঠি ব্যবহার করে সাধারণত। এই লোকটা বাঙালি, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। সেই দিনই আমি কলকাতায় মিস্টার সোমের সঙ্গে দেখা করলাম। শেওড়া ডালের গোড়াটা আমি তাকে দেখাইনি, কাঠের পাতটা তার হাতে দিয়ে বললাম, এটা কি বলে আপনি মনে করেন? এটা তুমি কোথায় পেলে? সে কথা আপনাকে এখন বলবো না, ক্ষমা করবেন। এটা আসামের মিশমি জাতির মধ্যে প্রচলিত রক্ষা কবচ। দেখবে, আমার কাছে আছে। মিস্টার সোমের বাড়িতে নানা দেশের অদ্ভুত জিনিসের একটা প্রাইভেট মিউজিয়াম মতো আছে। তিনি তার সংগৃহীত দ্রব্যগুলির মধ্যে থেকে সেই রকম একটা কাঠের পাত এনে আমার হাতে দিলেন। আমি বললাম, আপনার পাতটা একটু বড়, কিন্তু চিহ্ন একই, ফুল আর শেয়াল। এটা কোনো ফুল নয়, এটা নক্ষত্র দেবতার প্রতীক, আর নিচে উপাসনাকারী মানুষের প্রতীক পশু। কোন দেশের জিনিস বললেন যেন? নাগা পর্বতের নানা স্থানে এই কবচ প্রচলিত, বিশেষ করে টিব্রু সদিয়া অঞ্চলে। মিস্টার সোমের হাত থেকে আমার পাতটা নিয়ে সেই ডালখানা তার হাতে দিয়ে বললাম, আচ্ছা, এই শেওড়া ডালটা কতদিনের ভাঙা বলে মনে হয়? ভালো করে দেখে দেবো, তাই তো? আচ্ছা, বসো ওইখানটায়। সেটা নিয়ে ঘরের মধ্যে ঢুকে একটু পরে ফিরে এসে বললেন, এটা 8-9 দিন আগের ভাঙা। আমি তার কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম নিজের বাসায়। আমার মনে একটা বিশ্বাস ক্রমশ দৃঢ়তর হয়ে উঠছে। গাঙ্গুলি মশাইকে খুন করতে এবং খুনের পরে তার ঘরের মধ্যে খুঁড়ে দেখতে খুনির লেগেছিল সারা রাত। যুক্তির দিক থেকে হয়তো এর অনেক দোষ পার করা যাবে, কিন্তু আমি অনেক সময় অনুমানের উপর নির্ভর করে অগ্রসর হয়ে সত্যের সন্ধান পেয়েছি। কিন্তু ননী ঘোষকে আমি এখনো রেহাই দিইনি। শ্যামপুরে ফিরেই আমি আবার তার সঙ্গে দেখা করলাম। আমায় দেখে ননীর মুখ শুকিয়ে গেল, তাও আমার চোখ এড়ালো না। বললাম, শোনো ননী, আবার এলাম তোমায় জ্বালাতে। কতগুলো কথা জিজ্ঞেস করব। আগে বলুন। গাঙ্গুলি মশাই যেদিন খুন হন সেই রাতে তুমি কোথায় ছিলে? আগে বলো, কোথায় ছিলে? বাড়ি ছিলে না? আগে না, সে সময়টা শ্বশুর বাড়ি যেতে যেতে সেদিন দেবনাথপুরের হাততলায় রাত কাটিয়েছিলাম।
কেউ কি দেখেছে তোমায়? আগে সে যদিও দেখেনি। কেন দেখেনি? রাত হয়ে গেল দেখে ওখানে আশ্রয় নিয়েছিলাম, তখন কেউ সেখানে ছিল না যে। খেয়া ঘাট পার হওনি দেবনাথপুরে? হ্যাঁ বাবু, পার হয়েছিলাম। অনেক লোক একসঙ্গে পার হয়েছিল। আমায় তো আমায় তো আর পাটুনি চিনে রাখেনি। বাড়ি কবে এসেছিলে? ওই শনিবার দুপুরবেলা। গাঙ্গুলি মশাই খুন হয়েছেন কার মুখে শুনলে? আগে মাঠে ঢুকেই তো ওই কাপালিদের মুখে শুনলাম। কার মুখে শুনেছিলে তার নাম বলো। আগে তা ঠিক মনে পড়ছে না। বোধহয় হিরু কাপালির কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার কাছে গিয়ে প্রমাণ করে দিতে পারবে? আগে ঠিক মনে নেই, যদি হিরু না হয়। ননির কথায় আমার সন্দেহ আরও বেশি হলো। সে রাতে ও ঘরে ছিল না, অথচ কোথায় ছিল তার পরিষ্কার প্রমাণও দিতে পারছে না। গোপনে সন্ধান নিয়ে আরও জানলাম ননি সম্প্রতি কলকাতায় গিয়েছিল। আজ 2 দিন হলো এসেছে। ননিকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই, ও সত্যি কথা বলবে না। একটা কিছু কাণ্ড ও ঘটাচ্ছে নাকি তলে তলে, কিছু বোঝা যাচ্ছে না। 2 দিন পরে শ্রীগোপাল এসে আমায় খবর দিল গ্রামের মহিন শ্যাকরাকে সে ডেকে এনেছে আমার সঙ্গে দেখা করাবে বলে, বিশেষ কাজ আছে। মহিন শ্যাকরার বয়স প্রায় 50-এর ওপর। নিতান্ত ভালো মানুষ গ্রাম্য শ্যাকরা। ঘোর প্যাঁচ জানে না বলেই মনে হলো। শ্রীগোপালকে বললাম, একে কেন এনেছো? এ কি বলছে শুনুন। কি গো মহেন কাকা, বলো। বাবু, ননি গোজ আমার কাছে 11 ভরি সোনার তাবিজ আর হার তৈরি করে নিয়ে এসেছে এই 3-4 আগে। দাম কত? তা বাবু 27 টাকা করে ভরি, হিসেব করুন না। টাকা নগদ দিয়েছিল? আগে হ্যাঁ বাবু। সে টাকা তোমার কাছে আছে? নোট না নগদ? টাকা তো নেই বাবু, তা নিয়ে তো মহাজনদের ঘর থেকে সোনা কিনে এনে গহনা করি। 2-1 টাকাও নেই? না বাবু। তোমার মহাজনের কাছে আছে? বাবু, রানাঘাটের শীতল বোদ্দারের দোকানে কত সোনা কেনা বেচা হচ্ছে দিনে, আমার সে টাকা কি আর তারা বসিয়ে রেখেছে? শীতল পোদ্দার নাম। আমার সঙ্গে তুমি চলো রানাঘাটে আজই। বেলা 3টের ট্রেনে রানাঘাটে শীতল পোদ্দারের দোকানে হাজির হলুম। সঙ্গে মহিনকে দেখে বুড়ো পোদ্দার মশাই ভাবল বড় খরিদ্দার একজন এনেছে মহিন। তাদের আদর ও অভ্যর্থনাকে উপেক্ষা করে আমি আসল কাজের কথা পারলাম। একটু কড়া রুক্ষ স্বরে বললাম, সেদিনেই মহিনবাবু আপনাদের ঘর থেকে সোনা কিনেছিল 11 ভরি। পোদ্দারের মুখ বিবর্ণ হয়ে উঠল ভয়ে। ভাবল এ নিশ্চয়ই পুলিশের হাঙ্গামা। সে ভয়ে ভয়ে বলল, হ্যাঁ বাবু, কিনেছিল। টাকা নগদ দেয়? তা দিয়েছিল। সে টাকা আছে? না বাবু, টাকা কখনো থাকে? আমাদের বড় কারবার, কোথাকার টাকা কোথায় গিয়েছে। আমি ওকে দেখানোর জন্যে কড়া সুরে বললাম, ঠিক করে বলো, টাকা যদি থাকে আনিয়ে দাও, তোমার কোনো ভয় নেই। চুরির ব্যাপার নয়, মহিনবাবুর কোনো দোষ নেই। তোমাদের কোনো পুলিশের হাঙ্গামায় পড়তে হবে না, কেবল কোর্টে সাক্ষী দিতে হতে পারে। টাকা বার করো। পোদ্দার মশাই, আমাদের কোনো ভয় নেই। বাবু বলেছেন টাকা যদি থাকে দেবেন বাবুকে। কিন্তু বাবু, একটা কথা, টাকা তো সব সমান, টাকার গায়ে কি নাম লেখা আছে? সে কথায় তোমার দরকার নেই, নাম লেখা থাক না থাক, টাকা তুমি বার করো। শীতল পোদ্দার টাকা বার করে নিয়ে এলো একটা থলির মধ্যে থেকে। বলল, সেদিনকার তহবিল আলাদা করা ছিল। সোনা বিক্রির তহবিল আমাদের আলাদা করাই থাকে, কারণ এই নিয়ে মহাজনের সোনা কিনতে যেতে হয়। টাকা হাতে নিয়ে দেখবার আগেই শীতল একটা কথা বলল, যা আমার কাছে খুবই আশ্চর্য বলে মনে হলো। সে বলল, বাবু, এগুলো পুরনো টাকা,
পোঁতা টোঁতা ছিল বলে মনে হয়, এ চুরির টাকা নয়। আমি প্রায় চমকে উঠলাম ওর কথা শুনে। মহিন শ্যাকরার মুখ দেখি বিবর্ণ হয়ে উঠেছে। তুমি কি করে জানলে পুরনো টাকা? দেখুন আপনিও হাতে নিয়ে, পুরনো কলঙ্ক ধরা রূপো দেখলে আমাদের চোখে কি চিনতে বাকি থাকে বাবু? এই নিয়ে কারবার করছি যখন। কত দিনের পুরনো টাকা এটা? তা 20-25 বছর তো হবেই বাবু। টাকাগুলো হাতে নিয়ে পরীক্ষা করে দেখলাম 20 বছরের পরের কোনো সালের অঙ্ক টাকার গায়ে লেখা নেই। বললাম, আপনি ঠিক জানেন যে এটা মাটিতে পোঁতা টাকা? নিশ্চয়ই বাবু, পেতলের হাঁড়িতে পোঁতা ছিল, পেতলের কলঙ্ক লেগে গেছে টাকার গায়ে। আচ্ছা, তুমি এই টাকা আলাদা করে রেখে দাও। আমি পুলিশ নই, কিন্তু পুলিশ শিগগির এসে এ টাকা চাইবে, মনে থাকে যেন। শীতল পোদ্দার আমার সামনে হাত জোড় করে দাঁড়িয়ে অনুনয়ের সুরে বলল, দোহাই বাবু, দেখবেন আমি যেন এর মধ্যে জড়িয়ে না পড়ি। কোনো দোষে দোষী নয় বাবু আমি। মহিন আমার পুরনো খাতকার খদ্দের। ও কোথা থেকে টাকা এনেছে তা কেমন করে জানবো বাবু বলুন? মহিনকে নিয়ে দোকানের বাইরে চলে এলাম। দেখি ও ভয়ে কেমন যেন বিবর্ণ হয়ে উঠেছে। বললাম, কি মহিনবাবু, তোমার ভয় কি? তুমি গাঙ্গুলি মশাইকে খুন করনি তো? খুন? গাঙ্গুলি মশাইকে? কি যে বলেন বাবু? দেখলাম ওর সর্বশরীর যেন থরথর করে কাঁপছে। কেন? ওর এত ভয় হলো কিসের জন্য? আমরা ডিটেকটিভ, আসামি ধরতে বেরিয়ে কাউকে সাধু বলে ভাবা আমাদের স্বভাব নয়। মিস্টার সোম আমার শিক্ষাগুরু। তার একটি মূল্যবান উপদেশ হচ্ছে, যে বাড়িতে খুন হয়েছে বা চুরি হয়েছে সে বাড়ির প্রত্যেককেই ভাববে খুনি ও চোর। প্রত্যেককে সন্দেহের চোখে দেখবে, তবে খুনের কিনারা করতে পারবে, নতুবা পদে পদে ঠকতে হবে। ননী ঘোষ তো আছেই এর মধ্যে। এ সন্দেহ আমার এখন বদ্ধমূল হলো। বিশেষ করে টাকা দেখবার পরে আদৌ সে সন্দেহ না থাকবারই কথা। কিন্তু এখন আবার একটা নতুন সন্দেহ এসে উপস্থিত হলো। এই মহিন শ্যাকরার সঙ্গে খুনের কি কোনো সম্পর্ক আছে? কথাটা ট্রেনে বসে বসে ভাবলাম। মহিনও কামরায় একপাশে বসে আছে। সে আমার সঙ্গে একটা কথাও বলেনি। জানলা দিয়ে পাণ্ডুর বিবর্ণ মুখে ভীত চোখে বাইরের দিকে শূন্য দৃষ্টিতে চেয়ে আছে। মহিনের যোগাযোগে ননী ঘোষ খুন করেনি তো? দুজনে মিলে হয়তো এ কাজ করেছে। কিংবা এমনও কি হতে পারে না যে মোহিনী খুন করেছে, ননী ঘোষ নির্দোষ? তবে একটা কথা, ননী ঘোষের হাতেই খাতাপত্র, কত টাকা আসছে যাচ্ছে ননী ঘোষই তো জানত। মহিন শ্যাকরা সে খবর কি করে রাখবে? তখনই একটা কথা মনে পড়ল। গাঙ্গুলি মশাই ছিলেন সরল প্রাণ লোক। যেখানে সেখানে নিজের টাকা কড়ির গল্প করে বেড়াতেন, তা সবাই জানে। মহিনকে বললাম, মহিনবাবু, তোমার দোকানে অনেকে বেড়াতে যায় তাই না? মহিন যেন চমকে উঠল। বাবু, গাঙ্গুলি মশাই যেতেন? তা যেতেন বই কি বাবু। গিয়ে গল্প টল্প করতেন? তা করতেন বই কি বাবু। টাকা কড়ির কথা কখনো বলতেন তোমার দোকানে বসে? সেটা তো তার স্বভাব ছিল, সে কথাও বলতেন মাঝে মাঝে। ননী ঘোষের সঙ্গে তোমার খুব মাখামাখি ভাব ছিল তাই না? আমাদের দোকানে আসতো গহনা করাতে আমার খদ্দের, এ থেকেই যা আলাপ। তাছাড়া সে আমার গাঁয়ের লোক। খুব মাখামাখি ভাব আর এমন কি থাকবে যেমন থাকে। তুমি আর ননী দুজনে মিলে গাঙ্গুলি মশাইকে খুন করে টাকা ভাগাভাগি করে নিয়েছো তাই না? এই প্রশ্ন করেই আমি ওর মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে দেখলাম। ভয়ের রেখা ফুটে উঠল ওর মুখে।
ও আমার মুখের দিকে বড় বড় চোখ করে বলল, কি বলছেন বাবু? আমি ব্রহ্মহত্যার পাতক হব টাকার জন্য? দোহাই ধর্ম, আপনাকে সত্যি কথা বলছি বাবু। কিছু বুঝতে পারা গেল না। কেউ কেউ থাকে নিপুণ ধরনের স্বাভাবিক অভিনেতা, তাদের কথাবার্তা হাবভাবে বিশ্বাস করলেই ঠকতে হয়। এ আমি কতবার দেখেছি। শ্যামপুরে ফিরে আমি গাঙ্গুলি মশাইয়ের ছেলে শ্রীগোপালের সঙ্গে দেখা করলাম। শ্রীগোপাল বলল, থানা থেকে দারোগা বাবু আর ইন্সপেক্টর বাবু এসেছিলেন, আপনাকে খুঁজছিলেন। তুমি গহনার কথা কিছু বললে নাকি তাদের? না না না, আমি কেন সেসব কথা বলতে যাব? আমাকে কোনো কথা তো বলে দেননি। তা বেশ করেছ। ওরা আপনার সেই কাঠের তক্তা মতো জিনিসটা দেখতে চাইছিল। কেন? সে কথাও কিছু বলেনি। তাঁরাও দেখে কিছু করতে পারেন। আমি তাদের দিয়ে দিতে প্রস্তুত আছি, কিন্তু তারা পারবেন বলে আমার ধারণা নেই। বিকেলের দিকে আমি নির্জনে বসে অনেকক্ষণ ভাবলাম। আমার দৃঢ় বিশ্বাস, মিশমি জাতির কাষ্ঠ নির্মিত রক্ষা কবচের সঙ্গে এই খুনের যোগ আছে। সেই রক্ষা কবচ প্রাপ্তি এমন একটা অপ্রত্যাশিত ঘটনা যে আমার কাছে সেটা রীতিমতো সমস্যা হয়ে উঠছে ক্রমশ। ননী ঘোষের সঙ্গেও এর সম্পর্ক এমন নিবিড় হয়ে উঠেছে যেটা আর কিছুতেই উপেক্ষা করা চলে না। শীতল পোদ্দারের দোকানের টাকার কথা যদি পুলিশকে বলি, তবে তারা এখনই ননীকে গ্রেপ্তার করে। কিন্তু সেদিক থেকে মস্ত বাধা হচ্ছে, সে টাকা যে ননী ঘোষ দিয়েছিল মহিনকে, তার প্রমাণ কি? মহিনের কথার ওপর নির্ভর করা ছাড়া এক্ষেত্রে অন্য কোনো প্রমাণ নেই। শীতল পোদ্দারও তো ভুল করতে পারে। হয়তো এমনও হতে পারে মহিন শ্যাকরাই আসল খুনি। তার দোকানে বসে গাঙ্গুলি মশাই কখনো টাকার গল্প করে থাকবেন, তারপর সুবিধে পেয়ে মহিন গাঙ্গুলি মশাইকে খুন করেছে। তারপর পোঁতা টাকা পোদ্দারের দোকানে চালিয়ে এখন ননীর ওপর দোষ চাপাচ্ছে। ননী ঘোষের সঙ্গে সন্ধ্যার সময় দেখা করলাম। ওকে দেখেই কিন্তু আমার মনে কেমন সন্দেহ হলো। লোকটার মধ্যে কোথায় কি গলদ আছে। ও খুব একটা সৎ লোক নয়। আমাকে দেখে প্রতিবারই ও যেন কেমন হয়ে যায়। লোকটা ধূর্তও বটে। ওর চোখ মুখের ভাবেও সেটা বোঝা যায় বেশ। ওকে জিজ্ঞেস করলাম, তুমি মহিনের দোকান থেকে তাবিজ গড়িয়েছ সম্প্রতি? ননী বিবর্ণ মুখে আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ বাবু। অত টাকা হঠাৎ করে পেলে কোথায়? এই হঠাৎ কেন বাবু? আমরা 3 পুরুষ ধরে ঘি মাখুনের ব্যবসা করছি। টাকা হাতে ছিল, তা ভাবলাম নগদ টাকা পাড়াগাঁয়ে রাখা। টাকা নগদ দিয়েছিলে নাকি নোটে? নগদ বাবু। সব টাকা তোমার ঘি মাখন বিক্রির টাকা? হ্যাঁ 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 বাবু। ননীকে ছেড়ে দিয়ে গ্রামের মধ্যে বেড়াতে বেরোলাম। ননী অত্যন্ত ধূর্ত লোক। ওর কাছ থেকে আর কোনো কথা বার করা চলবে না। বেড়াতে বেড়াতে গাঙ্গুলি মশাইয়ের বাড়ির কাছে গিয়ে পড়েছি। এমন সময় দেখি কে একজন ভদ্রলোক গাঙ্গুলি মশাইয়ের ছেলে শ্রীগোপালের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছেন। আমাকে দেখে শ্রীগোপাল বলল, এই যে আসুন, চা খাবেন? না, এখন খাবো না, ব্যস্ত আছি। আসুন আলাপ করিয়ে দিই। ইনি হলেন সুশীল রায়, আর ইনি হলেন জানকীনাথ বড়ুয়া, আমাদের পাড়ার জামাই। আমাদের বাড়ির পাশের ওই বুড়ি দিদিমার জামাই আর কি। উনিও একটু একটু মানে ওকে সব বলেছিলাম আর কি। আমি বুঝলাম জানকী বড়ুয়া আর যাই হোক, সে আমার প্রতিদ্বন্দ্বী আর একজন প্রাইভেট ডিটেকটিভ। মনটা হঠাৎ যেন বিরূপ হয়ে উঠল শ্রীগোপালের প্রতি। সে আমার ওপর এরই মধ্যে আস্থা হারিয়ে ফেলেছে এবং কোথা থেকে আর একজন গোয়েন্দা আমদানি করে তাকে সব ঘটনা খুলে বলছিল। আমাকে আসতে দেখে থেমে গিয়েছে। আমি জানকী বাবুকে বললাম, আপনি কি বুঝছেন? কি সম্বন্ধে? খুন সম্বন্ধে। কিছুই না, তবে আমার মনে হয়
এখানকার লোকই খুন করেছে। আপনি বলছেন এই গাঁয়ের লোক? এই গাঁয়ের জানাশোনার লোক ভিন্ন তো এ কাজ হয়নি। ননী ঘোষের ব্যাপারে আপনার কি মনে হয়? আমি বিস্মিতভাবে জানকী বাবুর মুখের দিকে তাকালাম। তাহলে শ্রীগোপাল দেখছি ননী ঘোষের কথাও এই ভদ্রলোকের কাছে বলেছে। ভারী রাগ হলো শ্রীগোপালের ব্যবহারে। আমার ওপর তাহলে আদৌ আস্থা নেই ওর দেখছি। একবার মনে হলো জানকী বাবুর কথার কোনো উত্তর আমি দেব না। অবশেষে ভদ্রতা বোধেরই জয় হলো। বললাম, ননী ঘোষের কথা আপনাকে কে বলল? কেন, ওই শ্রীগোপালের মুখে তো সব শুনেছি। আপনি তাকে সন্দেহ করেন? হ্যাঁ, খুব করি। তার সঙ্গে এক্ষুনি দেখা করা দরকার। তার হাতেই যখন টাকার হিসেব লেখা হতো। দেখুন না, ভালোই তো। হঠাৎ আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে জানকী বাবু বললেন, আচ্ছা, আপনি ঘটনাস্থলটা ভালো করে খুঁজেছিলেন? খুঁজেছিলাম বই কি। কিছু পেয়েছিলেন? আমি জানকী বাবুর এ প্রশ্নে দস্তুর মতো বিস্মিত হলাম। যদি তিনি নিজেও একজন গোয়েন্দা হন, তবে তার পক্ষে অন্য একজন সমব্যবসায়ী লোককে এ কথা জিজ্ঞেস করা শোভনতা ও সৌজন্যের বিরুদ্ধে, বিশেষত যখন আগে থেকেই এ ব্যাপারে অনুসন্ধানে আমি নিযুক্ত আছি। আমি নিষ্পৃহভাবে উত্তর দিলাম, না, এমন বিশেষ কিছু না। তাহলে কিছুই পাননি? না, কিছুই না তেমন। কাঠের পাতের কথাটা জানকী বাবুকে বলবার আমার ইচ্ছে হলো না। জানকী বাবুকে বলে কি হবে? তিনি কি বুঝতে পারবেন জিনিসটা আসলে কি? মিস্টার সোমের সাহায্য ছাড়া কি আমারই কোনো বোঝবার সাধ্য ছিল? মিস্টার সোমের মতো পণ্ডিত ও বিচক্ষণ গোয়েন্দা খুব বেশি নেই এদেশে, এ আমি হলপ করে বলতে পারি। জানকী বাবু চলে গেলে আমি শ্রীগোপালকে বললাম, তুমি একে কি বলেছিলে? কি বলবো? ননী ঘোষের কথা বলেছ? হ্যাঁ, তা বলেছি। শোনো, আমাকে তোমার বিশ্বাস না হতে পারে, তা বলে আমার আবিষ্কৃত ঘটনাসূত্রগুলি তোমার অন্য ডিটেকটিভকে দেওয়ার কি অধিকার আছে? শ্রীগোপাল চুপ করে রইল। ওর নির্বুদ্ধিতায় ও অবিবেচকতায় আমি যার পর্নায় বিরক্ত বোধ করলাম। সেদিন সন্ধ্যার কিছু আগে আমি মহিন শ্যাকটার সঙ্গে আবার দেখা করতে গেলাম। মহিন আমায় দেখে ভয়ে ভয়ে একটা টুল পেতে দিল বসবার জন্য। মহিনবাবু, একটা সত্যি কথা বলবে? হ্যাঁ, বলুন। তোমার সঙ্গে ননীর ঝগড়া বিবাদ হয়েছিল কিছুকাল আগে, তাই না? মহিন আমার দিকে অবাক হয়ে চেয়ে থেকে বলল, ননি বলেছে বুঝি? সব মিথ্যে কথা ওর বাবু, সব মিথ্যে। ঝগড়া হয়েছিল তাহলে? সত্যি বলো। মহিন চুপ করে রইল অনেকক্ষণ। তারপর আস্তে আস্তে বলল, হয়েছিল বাবু, কিন্তু আমার তাতে কোনো দোষ ছিল না। আমি সে কথা বলিনি, ঝগড়া হয়েছিল কিনা জিজ্ঞেস করছি। হয়েছিল বাবু। কি নিয়ে ঝগড়া হয়েছিল বলো এবার। সোনার দর নিয়ে বাবু। আচ্ছা, তুমি শ্রীগোপালের কাছে ননী ঘোষের তাবিজ করানোর কথা এই জন্যেই বলেছিলে, তাই না? আগে হ্যাঁ, ঠিক। তুমি তখন ভেবেছিলে যে ননী ঘোষই খুন করেছে? মানে তা নয়। ঠিক করে বলো। না বাবু। তাহলে তুমিও যে দোষী হবে আইনগত, তাই ভাবছ বুঝি? মহিন শ্যাকরা ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো। বলল, বাবু, তা তোমাকে গ্রেফতারের জন্য থানায় খবর দেব। মহিন আমার পা জড়িয়ে ধরে বলল, বাবু দোহাই বাবু, আমার সব কথা শুনুন আগে। আপনি দেশের লোক, আমার সর্বনাশ করবেন না বাবু। বাচ্চা কাচ্চা নিয়ে মরে যাব। সত্যিটা কি সেটা বলো। তখন আমিও লুটের টাকা বলে সন্দেহ করিনি। কি করে করব বলুন বাবু? তা তো করা সম্ভব নয়। তবে কখন সন্দেহ করলে? বাবু, শ্রীগোপালই আমাকে বলল, আপনি ননী ঘোষকে সন্দেহ করেন,
আমি তখন ভাবলাম গয়নার কথাটা প্রমাণ না করলে আমি মারা যাবো এরপর, তাই বলেছিলাম। শ্রীগোপালের নির্বুদ্ধিতা দেখছি নানা দিক থেকে প্রকাশ পাচ্ছে। যদি ওর বাবার খুনের আসামি ধরা না পড়ে, তবে সেটা ওর নির্বুদ্ধিতার জন্যেই ঘটবে। একদিকে জানকীনাথের মতো একজন অভিজ্ঞ তদন্তকারীর উপস্থিতি, আর অন্যদিকে শ্রীগোপালের চরম নির্বুদ্ধিতা ও খামখেয়ালিপনা। তদন্তের এই গুরুগম্ভীর মুহূর্তে শ্রীগোপালের বোকামি কি কোনো বড় বিপদ ডেকে আনবে, নাকি তার এই নির্বুদ্ধিতাই অজান্তে খুলে দেবে রহস্যের কোনো বন্ধ দরজা? জানতে হলে শুনতে থাকুন টক থিয়েটার, প্রতি বুধবার রাত 9:30টায়।